আগামীতে আমাদের এখানে অনেকগুলো মানে ব্রিড ব্যান হয়ে গেছে, তো সে ব্যাপারে তুমি কিছু একটুখানি বলো প্লিজ। ব্রিড কেউ ব্যান করেছে, নিশ্চয়ই কিছু হয়তো সরকার কিছু কারণ দেখেছে। সেই কারণটা কতটা মানে ভ্যালিড। রড করেছে, তারপরে তোমার উলফ প্রজাতির মানে তোমার এই রড বললে, আমি আগের দিন এখানে একটা পেট শো হচ্ছিল খুব কাছাকাছি খড়দাতে, আচ্ছা। এই লাস্ট পরশুদিন রবিবার পরশুদিনই তো ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটা বাচ্চা ছেলে দেখলাম একটা রটউইলার নিয়ে শো করতে নেমেছে। একটা রটউইলার বড়, আর ছেলেটার হাইট ঠিক রটউইলার থেকে হয়তো এক বিদ্যা উঁচুতে হবে, ওর মাথাটা আছে। আচ্ছা মানে রটউইলারটা অন্যান্য লোকের হাতে দেখেছি একটা রটউইলার কিভাবে হ্যান্ডলিং হয়, দেখলাম বাচ্চাটার সাথে মানে রটউইলারটা একদম বাচ্চাটার ওবিডিয়েন্ট, মানে ওই বাচ্চাটাই হয়তো রটউইলারের সাথে বাড়িতে সারাদিন কাটায়। আচ্ছা। এবার কেন লোকে ব্যান করেছে, যে ব্যান করেছে তাকে একবার ওই দৃশ্যটা এনে দেখানো উচিত ছিল আমার। ওই মাঠে আমি এরকম অনেক জায়গায় দেখি, মানে সব ব্রিডই ফেরোসাস হতে পারে, আবার সব ব্রিডই পোলাইট হতে পারে। এটা ডিপেন্ড করছে কোন বাড়িতে কিভাবে সে বড় হচ্ছে। খারাপ ভালোটা হবে এটা যদি আগে থেকে মানে গভর্নমেন্ট প্রেডিক্ট করতে পারছে যদি, তাহলে সব দিক থেকেই প্রেডিক্ট করা উচিত। এটা খুব ভালো জিনিস তো, প্রেডিক্ট করছে, ব্যান করছে এরকম ভাবে একটা মানে মানে যদি একটা ডগ ব্রিড ফেরোসাস হতে পারে, তাকে যদি আগে থেকে প্রেডিক্ট করে ব্যান করা যায়, তাহলে একটা হিউম্যান বিংও যদি ফেরোসাস হতে পারে আগে থেকে প্রেডিক্ট করে যদি ব্যান করা যায়, তাহলে সোসাইটিটা একদিক দিয়ে ডেভেলপড হবে বলে মনে হয়। বাস্তব কথা, এটা এটা চূড়ান্ত বাস্তব কথা বলেছো, সত্যি তাই। আমরা জানি না যে একটা বাচ্চা ছোটবেলা থেকে কিভাবে তার বড় হয়ে পাবে, ডাক্তার হবে, আর কে বড় হয়ে গুন্ডা হবে, এটা যদি আগে থেকে বোঝা যায়, যে বুঝতে পারে, তাকে সম্মান দেওয়া উচিত মনে হয়। সেটা তো তাকে একাধারে এই রটউইলারটা দেখানো উচিত যে একটা বাচ্চার সাথে রটউইলারের কতটা বন্ডিং থাকতে পারে। কারণ অনেক ক্ষেত্রে আমরা এর আগেও নিউজ পেয়েছি যে তার বাড়ির মালিককে তার এক্সেপশন রয়েছে সব জায়গাতে, কিন্তু এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। মানে ব্যতিক্রমটা উদাহরণ নয়। 100টা রটউইলারের মধ্যে একটা ফেরোসাস হতেই পারে, তাই বলে যে 99টা রটউইলার রকম হবে এমনটা নয়। উলফ প্রজাতিও অনেক অনেক ক্ষেত্রে ব্যান্ড রয়েছে। উলফ মানে তো আমরা জানি, যতদূর আমার মাথায় আসে সেটা হচ্ছে কি তোমার হাস্কি বা তোমার ম্যালামিউট, এরাও তো উলফ জাতের। হাস্কি তো ব্যান্ড হয়েছে বলে দেখিনি। উলফ প্রজাতির একটা হয়েছে তো দেখলাম। অনেক ব্রিড টেরিয়ার, অনেক টেরিয়ার ব্যান্ড হয়েছে দেখলাম। এবার কি হিসাবে করেছে, এর ফিউচারে কি হবে, অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এটা তো একটা মানে মানে লিগাল বিষয়। তো এই ব্যাপারে খুব বেশি মন্তব্য করা ঠিকও হবে না। কিন্তু এটা বলতে পারি যে কোনো ব্রিড সেটা যে কতটা পোলাইট হতে পারে, আমি রটউইলারটা গত পরশু দেখেছি বলে আমার চোখের সামনে পরিষ্কার। একটা লোক, যে কোনো লোক যে ব্যান্ড হয়েছে এই ব্যাপারে সমর্থন করে, হতেই পারে সমর্থন করছে, এবার সে কেন করছে এটা তো জানতে হবে। সে হয়তো অতীতে কোনো তার খারাপ এক্সপিরিয়েন্স আছে বলেই সে এই ব্যাপারটা সমর্থন করছে যে ব্যান্ড হওয়া উচিত। সে হয়তো কোনোভাবে কোথাও বাইট করেছে কোনো কুকুর, তাকে তার উপর একটা মানে তিক্ত তার এটা অভিজ্ঞতা আছে, তাই জন্য সে ওর ব্যাপারটাকে সমর্থন করছে। তাকে যদি একবার এনে দেখানো যায় যে এরকমও রটউইলার হয়, এরকম একটা বাচ্চা ওর পিঠে চাপছে, ও চুপচাপ বসে আছে, তাহলে হয়তো তার অভিজ্ঞতাটা একটু হলেও চেঞ্জ হতে পারে, মানে হতে হবেই। এটা ওনারের উপর ডিপেন্ড করছে, কার কুকুরটা কতটা ঠিক হবে এটা তার ওনার ঠিক করে। ছোট থেকে সে যা দেখবে সে তাই সেরকম ভাবে তৈরি হবে। কতটা কনসার্ন আছে স্ট্রিট ডগ নিয়ে? বহুত লোক কাজ করছে ফেসবুকে। তুমি কতটাই করো স্ট্রিট ডগ নিয়ে? যেহেতু আমরা জানি না কে কতটা কনফেস করবে, যারা ব্রিড ডগ বাড়িতে পোষে তারা অনেকে স্ট্রিট ডগকে ভয় করে। কেন ভয় করে? মানে এটা তো সত্যি কথা, ভয় করে নিশ্চয়ই পার্টিকুলার কোনো তোমার রোগ, ভাইরাস। স্ট্রিট ডগদের যা ইমিউনিটি হয় বাড়ির কুকুরের সেই ইমিউনিটি কোনোদিনই সম্ভব নয়। যে যত এক্সপোজ হচ্ছে ভাইরাসের কাছে, তার তত জেনেটিক্যালি তার তত ইমিউনিটি ডেভেলপ করছে। বংশগতভাবে সেই ইমিউনিটি গুলো তারা ক্যারি করছে, তার বাচ্চাকে থ্রো করছে, সেই বাচ্চা সেই ইমিউনিটি নিয়ে জন্মাচ্ছে। কিন্তু একটা বাড়িতে যে কুকুরটা বংশ পরম্পরায় একটা বাড়িতে বন্দী হয়ে জীবন কাটায়, তার সেই জার্মটার হয়তো ইমিউনিটি নেই। তাই একটা স্ট্রিট ডগের, যে কোনো বাড়ির পেট প্যারেন্ট কিন্তু স্ট্রিট ডগকে ভয় পায়। স্ট্রিট ডগকে ভয় পায় না, স্ট্রিট ডগের মধ্যে যে জার্ম থাকতে পারে সেটাকে ভয় পায়। আমার বাড়ির নিচে অনেক স্ট্রিট ডগ আছে, আমার বাড়ির লোক খেতে দেয়,
তুমি বেরোনোর সময় দেখবে গলিতে বসে থাকে, ছোট ছোট বাচ্চাও হয়েছে 5টা 7টা। আমি যেটুকু ধরতে পারি বা ভ্যাকসিন করে দিই। আমার সামনাসামনি যে কটাকে পাই আমি ভ্যাকসিন করে দিই। আমার থেকে যতটা সেফ থাকা যায় থাকি। কিন্তু ওই অনেকে ফিডিং করে, তাদের মতো সম্ভব হয় না, কারণ নিজের বাড়িতে করতে গিয়ে হাঁপিয়ে উঠি। ভগবান যদি ক্ষমতা দেয় হয়তো সেটা করতে পারলে আরো বেশি খুশি হব। তুমি কিছু মানে এদের জন্য কিছু এছাড়াও কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, তুমি আমাদের ইউটিউবার্স এর জন্য কিছু বলবে? ইউটিউবাররাই তো আজকে সমাজের সম্পদ। আজকে মানে মানে একদম ব্রাইটেস্ট সাইড থেকে ডার্কেস্ট সাইড এই পুরোটা ইউটিউবারদের মাধ্যমেই খুলে উঠছে। আরো সবচেয়ে ভালোটাও দেখতে পাচ্ছি, ডেভেলপ খারাপটাও দেখতে পাচ্ছি। আমার মনে হয় ইউটিউবারদের একটু যে কোনো যে টপিকটার উপর সে মানে ব্লগিং করছে, সে তার ওই টপিকটার উপর নলেজ বাড়ানো উচিত। আরো যত দিন যাবে তার আরো নলেজ গ্যাদার করে তার ইউটিউবিং লাইফে, তার ব্লগিং লাইফে তাকে সমস্ত কিছু নিয়েই চলতে হবে। যে প্রফেশনালি ড্রাইভারই করে, সে যদি বলে আমি শুধু বিএমডাব্লিউ চালাবো, এমন তাহলে তো আর তার প্রফেশনকে সে সম্মান দিচ্ছে না। তাকে যে জবটা পাবে তাকে তার স্যালারিটা দেখা উচিত, আমি কোথায় ভালো স্যালারি পাচ্ছি। তেমন একটা ইউটিউবারও তার মানে তার ফিস দেখবে। প্রতিটা জিনিসেরই ফ্রিতে কিছু হয় না, আজকের দিনে দাঁড়িয়ে ফ্রিতে কিছু হয় না। একটা যার ইউটিউবিং চ্যানেলে তোমার 15,000 ফলোয়ার, কারোর 5,000, কারোর 10,000, কারোর 50,000, এটা তো একদিনে তৈরি হয়নি। এটা তো তোমাদেরও বহুত দিনকার মানে কষ্টের ফসল, অনেকদিন খাটনির ফসল, এটা অনেক দিনকার কষ্টের ফসল। তো সেই জিনিসটাকে দাঁড়িয়ে যাতে সেখানে ভালো ভালো কন্টেন্ট আছে এটাকেই দেখা উচিত। আর কিছু অ্যাডভাইস করবে? আরো বিশেষ একটা ব্যাপারটা, তুমি আজকে এখানে দুপুরে আসলে, এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। তুমি যখন এসেছিলে রোদ্দুর ছিল, এখন পুরো অন্ধকার। মানে 6-7 ঘন্টারও তো হয়ে যাচ্ছে অবভিয়াসলি। তো তুমি এই যে পুরো টাইমটা এখানে বসে থাকলে, তুমি তো এইটুকু টাইমে আরো 2 জায়গায় তোমার যেখানে যেখানে প্ল্যানিং থাকে যেতেই পারতে। হ্যাঁ, পারতাম অবভিয়াসলি। তাহলে তুমি যে এক জায়গায় সারাদিন বসে থাকলে, আমার মনে হয় আমার জন্য সেফ, বা এর পরে যার কাছে যেতে তার জন্য সেফ। মানে আমার বাড়িতে কোনো জাম তুমি ক্যারি করে তার কাছে নিয়ে যেতে, সব বাড়িতেই জাম ফ্রি, সবাই নিজের জায়গা জাম ফ্রি রাখার চেষ্টা করে, কিন্তু কেউ তো আর ইচ্ছা করে জাম আনে না। ইচ্ছা করে তো আর রোগ হয় না। আমরা যে রোগে ভুগি, আমরা কি আর ইচ্ছা করে জাম নিয়ে এসে খেয়ে তো নিই না, এটা একটা অটোমেটিক্যালি শরীরে চলে আসে। এই যে তুমি এক জায়গাতে করে বাড়ি চলে যাবে ফ্রেশ, কালকে কোথাও গেলে তুমি আবার ফ্রেশ ড্রেস আপে একদম ক্লিনড অবস্থায় যাবে। সেখানে তার সেফটিটা সেখানে মেনটেন হচ্ছে। আজকে এখানে এসছো সকালবেলা, আমি আশা করিনি তার আগে কোথাও যাওয়ার মতো টাইম তোমার কাছে ছিল না। ফার্স্ট এখানে এসছো, সারাদিন থাকলে এই ব্যাপারটাও মেনটেন করা উচিত। মানে কোয়ান্টিটির জায়গায় সেই আবার একই ব্যাপারটা আসছে, মানে ব্রিডিং এ যেটা ছিল, মানে কোয়ান্টিটিতে করতে গেলে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হবে না বললাম। তবে তুমি কোয়ান্টিটিতে আজকে ভিডিও করতে, তাহলে তুমি এই সেফটিটা মেজার করতে মানে মেনটেন করতে পারতে না। আমি একদিন একটাই করতে পছন্দ করি, এইটাই সেম ব্যাপার। মানে একদিন একটা যে কোনো জায়গা ভিজিট করতে আমি লাইক করি, কারণ সত্যি তাই জাম্পসটা যদি কোনোভাবে ক্যারি ফরওয়ার্ড হয়, তুমি আমি এফেক্টেড হব না। 4টে অবলা প্রাণী, সে শো কোয়ালিটি হোক আর পেট কোয়ালিটি হোক, প্রাণী তো কষ্ট তো সবাই পায়। ঠিকই, একটা অকারণে একটা ভিডিও, আমাদের এইসব ভিডিওর চক্করে একটা বাচ্চা কষ্ট পেলে না, সেটা অবশ্যই চাই, কাঙ্ক্ষিত নয় ব্যাপারটা, একদমই না। কারণ এটার পেছনে যে হার্ড ওয়ার্কিং থাকে সেটা কোনোভাবেই মানে দিনের শেষে ব্যাপারটা ওদের নিয়ে এত কিছু ওদের রিলেটেডই, সেখানে ওদের সেফটিটা সবার আগে ভাবা উচিত, আমাদেরও থাকা উচিত, এই সমস্ত কনসার্ন থাকা উচিত। ঠিকই, থ্যাংক ইউ। আর বেশ টুকরো একটা জিনিস জানলাম, পারবো নিয়ে কিছু অ্যালার্ট আগামী ভাইরাস নিয়ে অ্যালার্ট তো সবাই, কিন্তু ভাইরাস কোথায় কখন যাবে কারোর হাতে নেই। প্রথম ভ্যাকসিন 50 ডেজ থেকে ভ্যাকসিন হয়, আমি 45 ডেজ এর পরে ডিএসপিপিআইএল করি, ডাইরেক্ট ডিএসপিপিআইএল করি। আচ্ছা, ডিএসপিপিআইএল বুস্টার কমপ্লিট হয়ে যায়, একটা ভ্যাকসিন হওয়ার 7 দিন 8 দিন পর থেকে ইমিউনিটি গ্রো করে। তো দুটো বুস্টার হয়ে যায় মানে তার মোটামুটি ধরতে পারুন তার ইমিউনিটিটা গ্রো করে গেছে। আচ্ছা, এবার একটা বেবি সবসময় সাবসেসিবল টু ভাইরাস, একটা বেবি একটা বাচ্চা সবসময় মানে এক্সপোজ হয়ে থাকে, তার ইমিউনিটি কম থাকে। কিন্তু রেসপেক্টিভলি 50 দিনের বাচ্চার থেকে তো 3 মাসের বাচ্চার ইমিউনিটি পাওয়ার বেশি হবে, 3 মাসের থেকে 8 মাসের আরো বেশি হবে। তো ওই জায়গাটা আরো ডেভেলপ থাকে। আপনি 3 মাসের জায়গায় 6 মাসের নেন, তাহলে আপনি আরো বেশি ডেভেলপড একটা বাচ্চা পাবেন।
ঠিক, বুঝতে পেরেছি। কেউ যখন ইম্পোর্ট করে কেউ কিন্তু 8-9 মাস 9 মাস 10 মাসের নিচে হয় না ব্যাপারটা, 9-10 মাসের ওপরেই আনাতে হয়। আর তোমার কাছে কি কোনোভাবে কি মানে ডাক্তার ফেসিলিটি যেটা নর্মাল হয়ে থাকে, তুমি সেক্ষেত্রে মানে ডাক্তার ফেসিলিটি বলাটা ভুল, তোমার কাছে ডাক্তারের কোনো খবর আছে? মানে কেউ যদি ধরে নাও নিলো তোমার থেকে এজ এ পেট প্যারেন্ট হিসেবে, তখন সেক্ষেত্রে কিছু একটা। ভেট অলমোস্ট সব জায়গাতে অ্যাভেলেবেল, হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল তো ছাড়ো, সারা ইন্ডিয়ার মোটামুটি কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি সব জায়গাতেই ভালো ভেট অ্যাভেলেবেল। যে যেখানেই নিক না কেন সেখানকার লোকাল ভেট তারা পাই। এবার আচ্ছা। তার বাইরেও এমার্জেন্সি যে সাপোর্ট যেগুলো, মানে রাত্রিরে হঠাৎ করে কিছু হলো, সেই সব তো কোনো এগুলো তো আর বলতে লাগে না আলাদা করে। নেক্সট তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে ওদের সাথে? কিরকম এক্সপিরিয়েন্স এন্টার ইওর মানে হাউ ইজ ডগ শো, ডগ লাইন, তুমি তো ডগ লাইনের কথা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেইছো। ডগ তো শোর dog show এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আমার খুব কিছু বেশি বিচার। দিনের নয়। ডগ শোর এক্সপিরিয়েন্স আমার মোটে ওই 14-15 বছর হচ্ছে। 2007 থেকে ধরলে কত বছর হচ্ছে, 13, আর এদিকে 17, 16-17 বছর মোটে। তো এখন তুমি মোটামুটি 30-40 বছর এক্সপিরিয়েন্স ওয়ালা লোক এখনো মানে জীবিত শো করছে। এই শো এর এক্সপিরিয়েন্সটা আমাদের থেকে বেটার তারা বলতে পারবে। মানে ভিউয়ার্সদের মধ্যে নিশ্চয়ই সিনিয়র অনেকে রয়েছে যারা আমাদের থেকেও পুরনো, তাদের সামনে দাঁড়িয়ে মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করাটা খুব একটা মানে মানে এটা উদ্ধত্ত দেখানো হয়ে যাবে ব্যাপারটা। আমার যেটুকু স্বল্প এক্সপিরিয়েন্স বলতে পারি, 2010-11 পর থেকে ডগ শোতে, মানে রেজিস্টার শোর কথা বলছি, রেজিস্টার শোতে নিশ্চয়ই ডেভেলপমেন্ট হচ্ছে। বিভিন্ন ক্লাবগুলো ডেভেলপ করছে, শো এর কোয়ালিটি ডেভেলপ হচ্ছে, শো এর স্ট্যান্ডার্ড ডেভেলপ হচ্ছে, কুকুরের স্ট্যান্ডার্ড ডেভেলপ হচ্ছে, লোকের চয়েস ডেভেলপ হচ্ছে। কেউ আমাদের মতো লোক খুব কমই, আমাদের মতো মানুষ ওই একই ওই 2016 সালেও ওই ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার নিয়ে শো করতে যাচ্ছিলাম, 2024 সালে ইউরোপিয়ান গোল্ডেন নিয়ে শো করতে যাচ্ছি। যদি শো করি 30 সালেও হয়তো ইউরোপিয়ান গোল্ডেন নিয়েই শো করতে হবে, হয়তো অ্যাডিশনাল কিছু আসতে পারে, হয়তো একটা অন্য কোনো ব্রিড শো করছে, কিন্তু এটা কমন থাকবে। অনেক লোক আছে 2 বছর এটা করছে, 2 বছর ওটা করছে, হয়তো তাদের মানে এনার্জি লেভেলটা আরো বেশি থাকে, কারণ একই জিনিস মানে একই টেস্ট না, টেস্টটাও চেঞ্জ করতে পারছে টাইম টু টাইম। বিভিন্ন ব্রিডের, যেমন বলছিলাম এখন ইন্ডিয়াতে মানচিত্রটা এমন হয়ে গেছে, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারটা শো এর মাঠে আনকমন হয়ে গেছে একটা। মোস্ট অফ দা গোল্ডেন হচ্ছে ওই লাল গোল্ডেন, যেগুলো বলো না লাল গোল্ডেন, একদম রিচ কালার গোল্ডেন রিট্রিভার। মোস্ট অফ দা আবার এরকম মানে কমন ব্যাপারের মধ্যেও কিছু অড লোক রয়েছে যারা ইউরোপিয়ান টাইপটাকেই একমাত্র পছন্দ করে। কিছু জাজেস রয়েছে যারা ইউরোপিয়ান টাইপটাকেই একমাত্র পছন্দ করে, গোল্ডেনের ক্ষেত্রে বলছি। বুঝতে পেরেছি। এরকম তুমি বাইরের শো গুলো ফলো করো, তোমার চ্যানেল থেকে লিঙ্ক দাও। ক্রাফটস কিছুদিন আগে ক্রাফটসের শো হয়ে গেল, ক্রাফটসের যে গোল্ডেন রিট্রিভারটা বেস্ট অফ ব্রিড জিতলো। এক্সপিরিয়েন্স তো মানুষ গ্যাদার করবে কিছু না কিছু দেখেই, একদম শিখতে হবে কাউকে না কাউকে দেখেই। আমরা দেখেছি, শিখেছি, আরো শেখার চেষ্টা করছি, আরো নিজেদের সিনিয়রদের থেকে জানি, এখনো জানি। শেখার তো কোনোদিন কিছু শেষ হতে পারে না। বুঝতে পেরেছি। আর এই করতে করতে শোয়ে যেতে যেতে আরো বেশি শিখছি, বিভিন্ন শোয়ে গিয়ে। ওকে, ডগ শোটা সবারই শখ, ম্যাক্সিমাম লোকেরই 99-100% লোকেরই শখের জায়গা, শখের জায়গা, টোটালি শখের জায়গা। এখানে কোনো মানে এটা কারোর কোনো রুটির জায়গা হতে পারে বলে তো আমার মনে হয় না, কারণ এটা একটা লস প্রজেক্ট। একদম ডগ শো করা বা ডগ ব্রিডিং করা এটা একটা লস প্রজেক্ট। যদি ডগ মানে একটা শো হোম যদি ব্রিডিং করে লস প্রজেক্ট, কারণ শো এর যে হিউজ এক্সপেন্স, শো এর মতো জিনিস আনতে গেলে যে হিউজ এক্সপেন্স, খাটনিটা তো ছেড়েই দিলাম, খাটনিটার তো কোনো কস্টিং নেই। টাইম ভ্যালুটা যা ওটাই যা ওয়েস্ট অফ টাইম, কিন্তু এটার থেকে রিটার্ন পাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে এই ইনভেস্টমেন্টের 5% রিটার্ন হয় না। এটা টোটালি একটা মানুষের শখের জায়গা। কারো শখ থাকে পাখি পুষবো, কারো শখ থাকে এই করবো, কারো শখ থাকে ভালো গাড়ি কিনবো, কারো শখ থাকে ভালো এইটা কিনবো ওটা কিনবো। আমাদের শখ হচ্ছে ভালো কুকুর আনবো, শো করবো, ভালো মানে আরো ভালো স্পেসিমেন আনবো। মানে স্পেসিমেনের শখটাই শখ, ব্যাস। এই স্পেসিমেনের শখে অনেক সিনিয়র রয়েছে, কলকাতাতে অনেক সিনিয়র রয়েছে, অনেক সিনিয়র একজনের তুমি চ্যানেলে ইন্টারভিউও নিয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে
আউট অফ বেঙ্গল ইন্ডিয়াতেও অনেকে আছে, অ্যাব্রড বাইরের কান্ট্রিতেও অনেক সিনিয়র মানুষজন রয়েছে যাদের থেকে এখনো শিখি, শেখার চেষ্টা করি, যেটুকু শিখেছি ওটুকু বলার চেষ্টা করছি। ওয়েল, ভালো লাগলো। আর তোমার পেছনে আমি অলরেডি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি এই অ্যাওয়ার্ড গুলো, এগুলো কি যদি একটুখানি স্পেসিফিক? এগুলোকে বলে রোজেট। এটা এফসিআই শো ছিল। ওকে। এফসিআই মানে ফেডারেশন অফ সাইনোলজিক ইন্টারন্যাশনাল, যার ফুল ফর্ম, মানে যেমন ইন্ডিয়াতে ক্যানন ক্লাব অফ ইন্ডিয়া, তেমন তার মাদার বডি ইন্টারন্যাশনালি হচ্ছে সব পুরো দুনিয়ার হচ্ছে এফসিআই। এফসিআই তে কুপার হয়েছিল বেস্ট পাপি ইন শো। ওকে। এইটা হচ্ছিল বেস্ট, ওটা জাজ নিয়ে এসেছিল, দেখো উপরে লেখা আছে, জাজ ডোনাল্ড লুকাস ছিল সাউথ আফ্রিকার, উনি এটা নিজে থেকে গিফট করেছিল, এটা উনি নিজে নিয়ে এসেছিল। ওকে। আর এটা ওখান থেকে একটা গোল্ডেন রিট্রিভারের একটা পজিশনিং করেছিল, তখন কুপার 7 মাস ছিল কুপারের বয়স। আচ্ছা, মানে এগুলো সবগুলোই কুপারের? হ্যাঁ। ওয়াও, এক্সেলেন্ট, ভালো লাগলো। ইনফ্যাক্ট এখানে এই ঘরে যেটুকু দেখেছো সবই কুপারেরই। এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি। তোমার তো এখানে রিসেন্টলি আমি দেখতে পারলাম যে 2024 এইটা জব্বলপুরের বেস্ট ইন শো, যেটা এইটা জব্বলপুরে এই যে লেখাই আছে। হ্যাঁ। আচ্ছা, আর তার ঠিক পাশে আমি একটা দেখতে পাচ্ছি, এটা ওখানে যে জাজ এসেছিল, যে জাজ এসেছিলেন তিনি রাশিয়া থেকে, এটা ফ্রম জাজেস গিফট, এটা জাজ গিফট করেছে। ওকে ওকে ওকে। ওখানে টোটাল অ্যারাউন্ড 40 গোল্ডেন রিট্রিভার্স ছিল, তার মধ্যে কুপার বেস্ট ইন শো হয়েছিল। কিছু ইম্পোর্টেড ডগসও ছিল, মোস্ট অফ দ্য ডগস আমেরিকান ছিল, মানে 40 ডগস এর মধ্যে টোটাল 38টাই আমেরিকান রিট্রিভার্স ছিল। আচ্ছা। আর লাস্টলি তুমি এটা অলরেডি আমাদের আগের ভিডিওতে প্রিভিয়াসলি বলেছো, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 2011 সালের নর্থ ক্যালকাটা ক্যানন ক্লাবের, এই দেখো এখানেও নর্থ ক্যালকাটা ক্যানন ক্লাবের একটা ট্রফি আছে, এই দেখো। কোথায় দেখো? এই দেখো, ওইটা না, নিচেরটা। এই নিচেরটা? হ্যাঁ, এবার আমি বলে দেবো, কথা বলবো? হ্যাঁ অবভিয়াসলি, বলো। তোমাকে এই ট্রফিটা দেখাতে বললাম এই কারণে, এটাও নর্থ ক্যালকাটা ক্যানন ক্লাব। ডেটটা লেখা আছে ওখানে? লেখা আছে। ডেটটা লেখা আছে? ডেটটা লেখা আছে ডগ শো 2003। হ্যাঁ, 2003 না, 2023, সরি 2023, এই তো 2023। হ্যাঁ ঠিক আছে, 2023-এর এটা মনে হয় ডিসেম্বরে হয়েছে। ডিসেম্বরে। আর ওটা 2011। সেম নর্থ ক্যালকাটা ক্যানন ক্লাব, দেখো সেম লোগো আছে। হ্যাঁ তাই তো, একই ক্লাব। এগুলো সব কেসিআই মানে রেজিস্টার্ড ক্লাব। কলকাতায় 3টে আছে। 13 বছর আগেও ওখানকার ট্রফি, আর 13 বছর পরেও একই ক্লাব। মানে আমরা মানে 13 বছর কেটে গেছে, কিন্তু ট্রফিটা এক জায়গা থেকে একইভাবে আসতে থেকেছে। তোমাদের তো মানে ধরে রাখার ক্ষমতা প্রচুর। ওয়েল, আমি আর কি বলি, হাঁপিয়ে গেলাম, তাও কোয়ারি শেষ হচ্ছে না আমার। ভালো লাগছে তোমার সাথে কথা বলে দাদা। আই হোপ তুমি এইভাবেই কাজ করে যাও, আমাদের আরো নতুন নতুন কিছু ব্লাড লাইন, শো লাইন, সমস্ত কিছু দেখাতে থাকো। আমরা এভাবেই ভিউয়ার্সেরও অবগত করি যে যারা পার্টিকুলারলি এগেইন মানে পেট প্যারেন্ট হতে চাইছে বলে ভাবছে শুধুমাত্র, তাদের জন্য যাতে পার্টিকুলারলি দ্যাট থিংটা যায়, যে প্রপার গাইডেন্সটা দিতে যায়, আমরা সেটা নিয়ে কাজ করি। তো আই হোপ তুমি আসার জন্য অনেক ধন্যবাদ। ও থ্যাংক ইউ সো মাচ। সারাদিন টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। আমার ভালো লাগে এটা, আমার যেহেতু আমি ব্রিড ভালোবাসি, যে এনি কাইন্ড অফ। তুমি পার্টিকুলারলি কি ব্রিড ভালোবাসো? আমি অ্যাগ্রেসিভ ভালোবাসি, রটউইলার ভালোবাসি। অ্যাগ্রেসিভ বলে তো কোনো ব্রিড হয় না। না, সে হয় না, মানে যেটা আমরা নরমালি জেনে এসেছি যে রটউইলার নাকি খুব মারাত্মক অ্যাগ্রেসিভ। তুমি তো সেই ব্যান্ড করা টপিকটাই বলছো যে একদম অ্যাগ্রেসিভ। তুমি কি মানছো রটউইলার অ্যাগ্রেসিভ? আমি নিজের পার্সোনালি, অবশ্যই করবো, কেন করবে না। আমি নিজে পার্সোনালি কিন্তু বলো, আমি যতজনের বাড়িতে গিয়ে দেখেছি এবং আদরও করেছি হাতে নিয়ে, মানে দে আর নট অ্যাগ্রেসিভ অ্যাট অল। পুরো একদম মানে শিশু সুলভ টাইপের। একটা বড় অ্যাডাল্টও যা, একটা বাচ্চাকে নিয়ে আমি ঘেটে দেখেছি, সেম। মানে রটউইলার নট অ্যাগ্রেসিভ। আমার এটা কোথাও লাগেনি, আমার নিজের পার্সোনালিটি যদি বলো। বাট হ্যাঁ, কোথাও গিয়ে মনে হয় যে ওই কালার। তুমি কি মানছো রটউইলার অ্যাগ্রেসিভ? আমি তো মানছি না, কোথাও গিয়ে তো আমি মানছি না। এবার যেটা মানে সরকার যেটা বলছে সেটাকে অবভিয়াসলি আমাদের রেসপেক্ট দেওয়া উচিত।
বাট আই হোপ যে তুমি যে আজকে এক্সাম্পলটা টানলে, যে সেটা যদি আগামীতেও যদি কোনো কেউ যদি মানে আমার ভিডিওটা করা উচিত ছিল সত্যি, মানে যদি এমন থাকে তাহলে অবভিয়াসলি তুই আমরা নিশ্চয়ই শো করাবো আমাদের চ্যানেলে। একটা বাচ্চা ছেলে, মানে রটউইলারটার শরীরের ওপরে শুধু মাথাটুকু বেরিয়েছিল ছেলেটার। মানে এটা সুন্দর, তুমি যেভাবে বলছো আমি পোর্ট্রেট করছি এখন, মানে রটউইলারটা এরকম একটা লেভেলে, তার বাচ্চাটার মাথাটা তার উপরে জাস্ট বেরিয়ে, সে কুকুরটাকে নিজের ইচ্ছা মতো এদিক ওদিক নিয়ে যাচ্ছে। শুনছো? সে কুকুরটাও শুনছে টোটালি। তাহলে এটা কি কোনো ফেরোসাস ডগ হলে কি হতো? এটা জঙ্গলের বাঘকে কি এরকম করতে পারবে? না, অবভিয়াসলি না। আর কি বলবো, থ্যাংক ইউ, চলো বাই, দেখা হবে আবার, বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।